দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি, সেনাবাহিনী যদি এনসিপিকে নিরাপত্তা না দেয় তাহলে কি পরিণতি হবে, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসেছি। আপনারা ইতিমধ্যে কারা ঘোষণা শুনেছেন বিভিন্ন মাধ্যম থেকে যে সেনাবাহিনীর পার্সোনালিটি সম্পন্ন বিবেকবান অংশ এই যে এনসিপির যে পেছনে নিরাপত্তা বলয় হিসেবে দাঁড়ায় এটিকে গ্রহণ করছে না। সেনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপরে খুব বড় ধরনের চাপ আছে সেনাবাহিনীর একটা বড় অংশের পক্ষ থেকে। এই বড় চাপের কারণে সেনাবাহিনী যেভাবে এনসিপিকে প্রোটেকশন দিয়ে সারা দেশে বাঁচিয়ে আনছে, সেনাবাহিনী যদি সরে যায় তাহলে কি হবে? তাহলে এই যে নব্য গঠিত রাজনৈতিক দলটির অবস্থা ভয়ঙ্কর পরিণতি হবে। কারণ এই দলটির গ্রহণযোগ্যতা কোথাও কোনোভাবেই আসেনি। পুলিশেও হাজার হাজার পুলিশ দিয়ে প্রোটেকশন দেওয়া হচ্ছে। গাজীপুরে 7,000 পুলিশ, টাঙ্গাইলে 9,000 পুলিশ, নেত্রকোনায় বাড়তি পুলিশ থাকবার জন্য স্কুল ছুটি করে দেওয়ার মতো পর্যন্ত ঘটনা ঘটেছে। সেনাবাহিনী না থাকলে শুধু পুলিশ কিন্তু বাঁচিয়ে রাখবে না, পুলিশ প্রোটেকশন দেবে না। আপনারা গোপালগঞ্জের ঘটনা শোনেননি যে পুলিশের বিরুদ্ধেও এনসিপি নেতারা অভিযোগ করলেন যে পুলিশ তাদের নিরাপত্তা দেয়নি, পুলিশ তাদের ঢাল হয়ে দাঁড়ায়নি। পরবর্তীতে তো দেখলেন যে সেনাবাহিনী তাদের পক্ষে ঢাল হয়ে দাঁড়ালো, সাধারণ মানুষের বিপক্ষে দাঁড়ালো। এই গোপালগঞ্জ থেকে বিপক্ষে দাঁড়ানোর ফলে সেনাবাহিনী বিতর্কের শীর্ষে, আমরা এর আগেও বলেছি আবারও বলছি, বিতর্কের চরম পর্যায়ে নেমে গেছে। সেই জায়গায় এই বিতর্কটি হতে হতে এখন এমন পর্যায়ে এসছে যে সেনা কর্মকর্তাদের মধ্যেই প্রশ্ন আসছে যে আমরা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছি, আমরা বাংলাদেশের জনগণের জানমালের নিরাপত্তার দায়িত্বে আছি। ঠিক আছে, বাংলাদেশের জনগণের জান হিসেবে এনসিপির নেতাকর্মীরাও জান, আমরা ততটুকুই বাঁচাবো বা ততটুকুই প্রোটেকশন দেব। আমরা বাংলাদেশের বাকি জনগণকে যতটুকু প্রোটেকশন দিচ্ছি ঠিক ততটুকুই। আমরা এই কাজটি করব না যে কোনো জায়গায় আমাদের সামরিক জানে করে এপিসিতে করে তাদেরকে বহন করে নিয়ে আসবো। গোপালগঞ্জে এটি করা হয়েছে। এই গোপালগঞ্জে এটি করবার ফলে সেনাবাহিনীর মধ্যে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে যে কেন আমরা এই কাজটি করছি। একটি রাজনৈতিক দল, তারা এখনো ফুটে বের হয়নি, এমনকি নিবন্ধনও পায়নি, তাদের পেছনে আমরা কি তাদের জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে তাদের পেছনে অর্থ খরচ করবার জন্য এসে, এটি একটা বড় অংশের মধ্যে প্রশ্ন আসছে। যার দরুন সেনাবাহিনী হয়তো এনসিপিকে আগামী দিনে নিরাপত্তা দেবে না, দেবে কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। আজকে বাংলাদেশের অবস্থাটাকে এমন জায়গায় নামিয়ে নেওয়া হয়েছে যে সেনাবাহিনী যদি এই যে মাঠে আছে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে, যদি এখন মনে করেন আগামী 1 সপ্তাহ পরে সেনাবাহিনী উঠে যাবে, ঘোষণা দিল সেনাবাহিনী আর মাঠে থাকবে না, তাহলে বাংলাদেশে 5 আগস্ট থেকে 8 আগস্ট পর্যন্ত যে পরিস্থিতিটা হয়েছিল আবারও সেই পরিস্থিতিটা হবে। সেই পরিস্থিতি থেকে যে খুব বেশি উন্নতি বা উত্তরণ ঘটেছে তা বলবার সুযোগ নেই, কিন্তু সেই পরিস্থিতি, সেটি ছিল খুবই ভয়ানক পরিস্থিতি, সেই পরিস্থিতি হবে। কাজে সেনাবাহিনীর নির্বাচন পর্যন্ত যে মাঠে থাকবে এটি মোটামুটি পরিষ্কার। কিন্তু এই যে বিশেষ একটি রাজনৈতিক দলের পক্ষে, এনসিপির পক্ষে সেনাবাহিনী যেভাবে গোপালগঞ্জে পাহারা দিল, এই পাহারাটা মনে হয় আর দেবে না। না যদি দেয় তাহলে এনসিপি সত্যিকার অর্থে কার্যক্রম করতে পারবে না। আমি বললাম যে পুলিশ তো বাঁচাবে না, পুলিশের নিজের হৃদয়ে দগ্ধ ক্ষত আছে। নিজের ভাই, নিজের পুলিশ বোন, নিজের সহকর্মী হত্যার বুক ফাটে তো মুখ ফাটে না, বলতে পারছে না।
একটা চাপা কন্যা, একটা চাপা কষ্ট আছে পুলিশের মধ্যে। গোপালগঞ্জে পুলিশ তাদের রক্ষা করে, কেন করবে? গত বছর জুলাই অগাস্টে যে হাজার হাজার পুলিশ হত্যা হয়েছে, সেই হত্যা ইনডেমনিটি জারি করে স্টপ করে রাখা হয়েছে, রদ করে রাখা হয়েছে। পুলিশকে এটি সহ্য করবে? পুলিশ কোন রকমে বুকে চাপা দিয়ে আছে কষ্ট। কাজেই সেনাবাহিনীর পক্ষ থেকে যদি সিদ্ধান্তটা হয়, পাকাপোক্তভাবে সিদ্ধান্ত হয়ে যায় যে এনসিপি কে এইভাবে যেভাবে নিরাপত্তা দিচ্ছে, যেভাবে প্রোটোকল দিচ্ছে নিয়ম বহির্ভূত ভাবে, এতে করে দেশে বিদেশে সেনাবাহিনী বিতর্কিত হয়ে পড়ছে। এই বিতর্ক থেকে উদ্ধারের জন্য হলেও সেনাবাহিনী এইভাবে এনসিপি কে প্রোটেকশন দেবে না। এখন দেখার বিষয় যে সামনের দিনগুলোতে সেনাবাহিনী যদি এনসিপি কে প্রোটেকশন না দেয়, এই চরম বিতর্কিত এনসিপি দলটি পরিণতি কি হয়। পরিস্থিতি যত যাচ্ছে, দিন যত যাচ্ছে, পরিস্থিতি ঘোলাটে হচ্ছে। এনসিপির গ্রহণযোগ্যতা তো কোনো করতেই পারেনি, গ্রহণযোগ্যতা লাভ করতেই পারেনি। তাদের কোনো নীতি আদর্শ এখন পর্যন্ত আপনারা দেখেছেন যে তাদের একটা নিজস্ব আদর্শ আছে? এই আদর্শের উপরে তারা রাজনীতি করবে, কিংবা এই আদর্শের উপরে, এই আদর্শকে কেন্দ্র করে তারা রাষ্ট্র পরিচালনা করবে? তাদের একটি মাত্র আদর্শ, বিগত আওয়ামী লীগ সরকারের বিরোধিতা করা, বিগত আওয়ামী লীগের দল, আওয়ামী লীগের কবর রচনা করা, কথায় কথায় মুজিববাদের কবর রচনা করা। এই হচ্ছে তাদের আদর্শ। নিজের উজ্জ্বল শক্ত আদর্শ প্রতিষ্ঠিত না করে অন্য কারো কবর রচনা করা যায় না। আসলে বাচ্চা ছেলে পেলে তাদেরকে ফুসলিয়ে ফাসলিয়ে ভোলায় ভালায় কিছু মুরব্বী রাজনীতিতে নামিয়েছে। তবে রাজনীতিতে নামাটা ভুল ছিল, এখনো বলছি ভুল ছিল। তারা ওয়াচ ডগ হিসেবে কাজ করতে পারত, ছাত্র প্রতিনিধি হিসেবে, ছাত্র মানে একটা প্রেসার গ্রুপ হিসেবে সরকারে যেই আসতো না কেন, তারা অন্ততপক্ষে একটা ওয়াচ ডগ হিসেবে পর্যবেক্ষণ করতে পারতো, ভালো মন্দ। পার্লামেন্ট থাকতো, পার্লামেন্টে বিরোধী দল থাকতো, কিন্তু তারাও একটা ছায়া হিসেবে কাজ করতে পারত। এতে করে দেশটা অন্যরকম জায়গায় যেত। কিন্তু না, তাদেরকে লোভ দেখিয়েছে, ক্ষমতার লোভ। তাদেরকে ক্ষমতায় নিয়েছে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, দেখিয়ে তাদেরকে রাজনীতিতে নামিয়ে তাদের ধ্বংস করে দিয়েছে একটি মুরব্বী গোষ্ঠী। আজকে এনসিপি ভয়ঙ্কর সংকটের মুখে। আজকে যদি সেনাবাহিনী তাদের গোপালগঞ্জের মতো প্রোটেকশন না দেয়, গোপালগঞ্জের মতো প্রোটেকশন আর দেবে না, এটি এক প্রকার নিশ্চিত। তাহলে এনসিপির কি হবে? এই কি হবে এটি আগাম ভবিষ্যৎবাণী করা যায় না। আমরা দেখবো, হয়তো এই বাংলার মাটিতেই দেখবো ধ্বংসযজ্ঞ আর এক পক্ষের দেখেছি, এনসিপিরও ধ্বংসযজ্ঞ হয়তো আমরা দেখব। পরিস্থিতি তাই বলছে। থেকে টাকা উঠছে, বাংলাদেশের সকল টেন্ডার থেকে শুরু করে সকল বিশ্ববিদ্যালয়, বিদ্যালয়, কলেজ, সবখানে যা যা খরচ হচ্ছে, মানে যত যত প্রতিষ্ঠানের কথা আপনার মাথায় আসে, সব প্রতিষ্ঠানের পদ পদায়ন, মানে বিচারালয় সহ সব প্রতিষ্ঠানের পদ পদায়ন, অবকাঠামো উন্নয়ন, টেন্ডারবাজি, সব কিছুর টাকা ভাগ হয়ে যাচ্ছে এই পুরো মানি মেকিং মেশিনের বিভিন্ন পর্যায়ে। এখন এই মানি মেকিং মেশিনকে সর্বশক্তি প্রয়োগ করতে হবে এই মানি মেকিং মেশিনটাকে টিকিয়ে রাখার জন্য। বাংলাদেশে একটা হাওয়া বদলের ইঙ্গিত আপনিও টের পাচ্ছেন কিনা আমি জানি না, নিশ্চয়ই টের পাচ্ছেন। মানে কি এমন হঠাৎ করে ঘটে গেল যে সকলে সমস্বরে বাংলাদেশের বীর বিক্রম ছাত্র নেতাদের নানা গুণপনা নিয়ে সোচ্চার হয়ে উঠলেন। মানে উমামা ফাতেমা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই নেত্রী, যিনি প্রায়শই জাতির বিবেক হিসেবে ফেসবুক লাইভে আসেন বা ফেসবুকে এমন স্ট্যাটাস দেন যে তখন জাতীয় সংবাদপত্রগুলো তার বক্তব্যকে পুঁজি করে বা তার বক্তব্যকে ধরে নানা রকম হতাশার কথা প্রকাশ করেন যে এই যে দেখুন বীর বিক্রমদের ঘনিষ্ঠ জনই বলছেন এসব ঠিক হচ্ছে না, ওসব ঠিক হচ্ছে না। কিন্তু আপনিও জানেন, আমিও জানি যে আমরা অন্তত 1 বছরের মধ্যে এই নেতৃবৃন্দ, মানে যাদেরকে আমাদের পরিচয় করিয়ে দেওয়া হয়েছে গত জুলাই আগস্টের আন্দোলনের পর বাংলাদেশের বীর বিক্রম ছাত্রনেতা হিসেবে,
তারা যে কি সব অপকর্ম করে বেড়াচ্ছেন, কত রকমের চাঁদাবাজি, খুন খারাপি, লুটপাট এসবের সঙ্গে নিজেদেরকে যুক্ত করে ফেলেছেন, সেটা কোনোভাবেই প্রকাশ্যে বলা সম্ভব হচ্ছিল না বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর পক্ষে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছাত্রনেতারা এবং তাদের বাবাদের ভাইদের নানা রকম গুণপনার খবর প্রকাশ পেলে যদি সেই ছাত্রনেতারা নিজেই ফেসবুকে বলতেন যে এটা আমরা করিনি বা আমাদের নামে কুৎসা রটনা হচ্ছে, তখন সেই অংশটুকু জাতীয় সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশ পেলে মাঝে মাঝে জানা যেত। কি ভয়াবহ ব্যাপার ঘটে গেছে বাংলাদেশে দেখুন। সামাজিক যোগাযোগ মাধ্যম তো গত কয়েকদিনে উত্তাল নানা ঘটনায় বটেই, এর মধ্যে বাংলাভিশন, বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেল, তারা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বেপরোয়া বাবা এই শিরোনামে তারা একটা ভিডিও চিত্র ছেড়ে দিয়েছে অনলাইনে। মানে এখন অনেকেই বলছেন যে যেহেতু মেয়র হতে পারেননি বিএনপি নেতা ইশরাক হোসেন, আর ইশরাক হোসেন যেহেতু বাংলাভিশনের মালিক, তাই উপদেষ্টার বিরুদ্ধে এমন প্রচারণা চালানো হয়েছে। আসিফ মাহমুদও সেরকম একটা ফেসবুক পোস্ট দিয়েছেন, সার্জিস আলমও দিয়েছেন, কিন্তু কেউ বিশ্বাস করছেন না, কারণ যা ঘটনা প্রবাহ তুলে ধরেছে বাংলাভিশন তার সেই ভিডিও চিত্রে, তাতে পরিষ্কার কুমিল্লার মুরাদনগরে কি ভয়ের আর ত্রাসের রাজত্ব কায়েম করেছেন আসিফ মাহমুদের বাবা। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দেখেন কয়দিন আগে AK-47 এর গুলি নিয়ে ধরা পড়লেন বিমানবন্দরে, তাতে তাকে কোনো জিজ্ঞাসাবাদ বা কোনো আইনি পদক্ষেপের সম্মুখীন হতে হয়নি, কারণ দেশটা কারো বাপের নয়, তাদের বাপের। এই কথা বলতেই তো তাদের আন্দোলন। তো সেই কথা বলে তারা যখন ক্ষমতায় এসেছেন, এরপর মোটামুটি 1 বছর ধরে বাংলাদেশের মানুষ ভেবেছে যে এরা এত বড় বীরত্বের পরিচয় দিয়েছেন রাজপথে, কাজেই এদেরকে কিছু মৃদু লুটপাট তো করতে দেওয়াই উচিত। এই মৃদু লুটপাট 1 বছরে এসে ঠেকেছে পাথর দিয়ে থেতলে মানুষ খুনের সঙ্গে জড়িত ব্যক্তিদেরকে ছত্রছায়ায় রাখা থেকে শুরু করে নানা রকম অপকর্মে। বাংলাভিশনের ওই ছবিতে কুমিল্লার মুরাদনগরে কিন্তু পুরান ঢাকায় যে ঘটনা ঘটেছে তার চেয়ে ভয়াবহতম ঘটনা ঘটেছিল পুরান ঢাকার ওই পাথর দিয়ে থেতলে এক ব্যক্তিকে প্রকাশ্যে খুনের আগে। এক পরিবারের 3 জনকে, মা, তার ছেলে আর তার মেয়ে, এই 3 জনকে পাথর দিয়ে থেতলে খুন করে কুপিয়ে টুকরো টুকরো করে ফেলা হয়েছে কুমিল্লার মুরাদনগরের এক গ্রামে। আর সেই পরিবারেরই আরেক মেয়ে, শিশু, তারা এখনো হাসপাতালে আছে চিকিৎসাধীন। এখন জানা যাচ্ছে সেই ঘটনার সাথে নাকি জড়িত এক আওয়ামী লীগ নেতা, আর তার সেই আওয়ামী লীগ নেতা আছেন কুমিল্লার মুরাদনগরে আসিফ মাহমুদের বাবার ছত্রছায়ায়। আসিফ মাহমুদের বাবা অবশ্য বলছেন যে বিএনপি নেতা কায়কোবাদ সেখান থেকে নির্বাচন করতে চান, তাই বহু মাস ধরেই বিএনপি সেখানে কিন্তু এর আগেও সংবাদ সম্মেলনও করেছে যে আওয়ামী লীগকে ছত্রছায়ায় রেখেছে আসিফ মাহমুদের বাবা ওখানে, এবং তা করে তিনি একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। এখন দেখা যাচ্ছে আসিফ মাহমুদের বাবার শুধু ওই ঘটনার সাথে জড়িত থাকাই একমাত্র অপকর্ম নয়। আসিফ মাহমুদের বাবা একটা আকুবপুর নামক এক গ্রামের পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। 4-5 বছর আগে তার চাকরি গিয়েছিল, সেখান থেকে তিনি কোনো যথাযথ কাগজপত্র না দেখিয়ে 5 লাখ টাকার মতো নাকি হাতিয়ে নিয়েছিলেন। কি গুণী প্রধান শিক্ষক দেখুন। তো সেই চাকরি যাওয়ার পর এই 5ই আগস্টের পর তিনি ওই স্কুলে এরপর যে চাকরি করছিলেন সহকারী প্রধান শিক্ষিকা শিখারানী দাস, এদের সবাইকে অত্যাচার করে মব করে ওই শিখারানী দাসকে 6 ঘন্টা ধরে স্কুলে আটকে রেখে তার কাপড় চোপড় খুলে নিয়ে তারপর ভিডিও করে সেসব ভিডিও সহ তাকে সেসব ভিডিও বাইরে প্রচার করে, যে ভিডিওতে আবার গুণী বাবাকে দেখা যাচ্ছে, সেসব করে এই শিখারানী দাসকে উৎখাত করে তিনি গিয়ে বসেছেন প্রধান শিক্ষকের পদে। ভাবা যায় গ্রামের স্কুলের প্রধান শিক্ষক, সে কি ভীষণ গুণী। এই লোক মনে আছে কমাস আগে তিনি যে ঠিকাদারের লাইসেন্স করিয়েছেন, যার ছেলে কিনা স্থানীয় সরকার উপদেষ্টা, তারই তো ঠিকাদারের লাইসেন্স থাকার কথা, কারণ সারা বাংলাদেশে কে কোথায় কাজ করবেন সবই তো তার ছেলে ঠিক করছেন। আর সে সময় তার ছেলে কাকে দিয়ে ঠিক করাচ্ছিলেন? ওই যে এপিএস মোয়াজ্জেমকে দিয়ে, যে আসিফ মাহমুদের বন্ধু, সেই সব কাজ ভাগ বাটোয়ারা করে দিচ্ছিল। ওইদিকে আসিফ মাহমুদের বাপও ঠিকাদারের একটা লাইসেন্স করে নিয়ে বিভিন্ন জনকে কাজ দিচ্ছিলেন। তখন আসিফ মাহমুদ বাবা বললেন, আসিফ মাহমুদ কিন্তু আমাদের জানিয়েছিলেন তার বাবা সরল শিক্ষক মানুষ, না বুঝে ঠিকাদারের লাইসেন্স করে ফেলেছে। তো এখন সেই সরল শিক্ষক বাবা কেমন সরল, আর বাপ কেমন সরল হলে ছেলে এমন চালিয়াত হতে পারে যে 1 বছরে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া একটা ছেলে, সে এখন AK-47 এর গুলি ভুল করে
পকেটে নিয়ে বিদেশ পাড়ি দিতে চায় আর বাড়িতে AK-47 রাখে। তাহলেই বুঝুন এই হচ্ছে অবস্থা। অন্যদিকে মাহফুজ আলম আরেক মন্ত্রী, মানে মন্ত্রীদের কথাই শেষ করতে পারি না আর অন্যদের কথা কই বলবো। মন্ত্রী, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ব্যাপারে বেরিয়ে গেছে যে তার ভাইয়ের অস্ট্রেলিয়ার অ্যাকাউন্টে নাকি কোটি টাকা জমা পড়ছে। এখন তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই, যিনি আবার জাতীয় নাগরিক পার্টিতেও পদ রেখেছেন, কারণ এগুলো তো খুব লাভজনক পদ, জাতীয় নাগরিক পার্টির পদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পদ, এই সব পদে যে লাভ এবং যে পরিমাণ রোজগার গত 5ই আগস্টের পর থেকে, কাজেই পরিবারের সকল সদস্য বিভিন্ন পদে থাকবেন, সেটাই স্বাভাবিক। তো জাতীয় নাগরিক পার্টির পদে থাকা মাহফুজ আলমের ভাই বলেছেন তিনি মানহানির মামলা করবেন। তার বাবা আর মাহফুজ আলমের নাকি বিরাট ব্যবসা আগে থেকেই ছিল, কাজেই 5ই আগস্টের পর থেকে সেই ব্যবসা তারা দেখছেন এবং এগুলো আইনসঙ্গতভাবেই হচ্ছে। গত 16 বছর তার বাবা ভালো ব্যবসা করতে পারেন নাই, এখন ব্যবসা খুব ভালো চলছে। আমার জানবার খুবই আগ্রহ যে মাহফুজ আলমের বাবা এমন কি ব্যবসা করতেন এবং কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন যে বিএনপির বড় বড় নেতাদের বড় বড় ব্যবসা, বড় বড় ফ্যাক্টরি চললো, জামায়াতের বড় বড় নেতাদের বড় বড় ব্যবসা, বড় বড় ফ্যাক্টরি, বড় বড় হাসপাতাল বাংলাদেশে চললো, কিন্তু মাহফুজ আলমের বাবা 16 বছর ব্যবসা করতে পারেন না, কিন্তু এখন ব্যবসা করছেন। আর মাহফুজ আলম, যারও আমার ধারণা বয়স কত হবে, মানে 30 তো এদের একজনেরও বয়স হয় নাই, 25 থেকে 30-এর মধ্যে বয়স হবে মাহফুজ আলমের, তারও নাকি এমন ব্যবসা ছিল আগে থেকেই যে সেই ব্যবসাও এখন ভাই দেখছেন মন্ত্রী হওয়ার পর তারা আর কোনো ব্যবসা করছেন না, কিন্তু সেই ব্যবসা থেকেই রোজগারের টাকা যাক। একদিকে যেমন গ্রামের স্কুল আকবপুরের প্রধান শিক্ষকের ছেলে আসিফ মাহমুদ AK-47 নিয়ে ঘুরছে, অন্যদিকে মাহফুজ আলমেরও বাপের বড় ব্যবসা ছিল। সার্জিস আলম তো 150 গাড়ি নিয়ে গ্রামে গিয়ে আমাদের বলেছেনই যে তার দাদার বাড়ির এত পয়সা আছে যে শুধু তার দাদার বাড়ি চাইলেই যে টাকা দিতে পারে তাতেই নাকি 150 গাড়ি নিয়ে তিনি যেতে পারেন গ্রামে। নাহিদের বাবা নিয়েও কিন্তু নানা রকম কথা গত কমাসে উঠেছে। কিন্তু যেটা বলছিলাম, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো হাতে নাতে পাওয়া ডকুমেন্ট, মানে যেমন ধরেন আসিফ মাহমুদের বাবার ঠিকাদারির লাইসেন্স কিংবা এরকম কোনো কিছু সরাসরি বেরিয়ে না পড়লে বাংলাদেশের জাতীয় গণমাধ্যমে এই নিয়ে কোনো রকম আওয়াজ করা হচ্ছিল না গত 1 বছরেও। এমনকি সর্বসাম্প্রতিক যে ঘটনাটি ঘটল, গুলশানে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাবেক এমপির বাড়িতে দ্বিতীয় দফায় যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা চাঁদা চাইতে গেলেন, তখন সেই ভিডিও ফাঁস হয়ে গেল এবং এরপর সেই ভিডিও সূত্র ধরে কিন্তু এদেরকে গ্রেফতার করা হলো এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি বাতিল হলো। তো এই কমিটি বাতিল হবে দেখে কি আপনি আমি হাফ ছেড়ে বাঁচতে পারি আর মনে করতে পারি যে চাঁদা দেওয়া শেষ হয়ে গেছে? মনে করার কোনো কারণ নাই। কারণ দেখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতারা নাকি আরেকটা দলের নেতা ছিল, সেটা কি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। আপনাদের একদম সত্যি সত্যি বলি, এই বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নাম আমি এরা গ্রেফতার হওয়ার আগে আর এদেরকে ওই দল থেকে বহিষ্কার করার আগে জানতামই না। এটা নাকি এনসিপির ছাত্র উইং। এনসিপির মানে জাতীয় নাগরিক পার্টির কিন্তু শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখগুলো খুলে চাঁদা খেয়ে সারা বাংলাদেশ লাল করে দেওয়ার জন্য তারা খুলে রেখেছিল তাই নয়, তারা এরকম ছাত্র উইং খুলেছে গণতান্ত্রিক ছাত্র সংসদ নাম দিয়ে। এর আগে আমরা সংবাদপত্রে দেখেছি যে আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইং এর মধ্যে ঝুট কাপড় নিয়ে ব্যবসা নিয়ে মারামারি হয়েছে, সেইটা নিয়ে তারা হাসপাতালে গেছে। মানে ঝুট কাপড় নিয়ে যে মারামারি সেটা পরে নানা সূত্র থেকে জানতে হয়েছে, কিন্তু মারামারি করে হাসপাতালে যাওয়ায় খবর হয়েছে, তার মানে তাদের শ্রমিক উইং আছে। এরপর মনে করে দেখুন, পুরো জানুয়ারি মাস ফেব্রুয়ারির বেশিরভাগ সময়টা জুড়ে মানে জাতীয় নাগরিক পার্টি গঠন হওয়ার আগ পর্যন্ত এই সামান্তা শারমিন সারা বাংলাদেশে ইন্টারভিউ নিয়ে নিয়ে গড়ে তুলছিলেন জাতীয় নাগরিক কমিটি। সেই জাতীয় নাগরিক কমিটিও কিন্তু বিলুপ্ত ঘোষণা করা হয়নি। তারপরে এই কয়েক মাস আগে এরা খুলল জাতীয় যুব শক্তি, মানে একটা যুবকদের দলও কিন্তু নাহিদ ইসলাম মহা সমারোহে বিরাট মানে মঞ্চ বেঁধে তারা উদ্বোধন ঘোষণা করলো। তাহলে ভাবুন, গবেষণা না করেই কতগুলো মুখ তারা খুলে রেখেছেন বলে আমরা জানতে পারছি। তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বিলুপ্ত হয়ে গেলে কি হলো? আর দেখুন, সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে
এরা কোথা থেকে এলো? মানে আগস্টের এই অভ্যুত্থানের পর এরা কোথা থেকে এসে বাংলাদেশের সব মন্ত্রণালয়ে বসে পড়লো? আমার মনে আছে জানুয়ারিতে যখন নবনীতা চৌধুরীর বয়ান শুরু করে এই প্রশ্নগুলো করেছিলাম যে কিভাবে ঠিক হলো যে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, মাহফুজ আলম মন্ত্রী হবে, কিভাবে ঠিক হলো হাসনাত সার্জিস মব দলের নেতৃত্ব দেবে, কিভাবে এই সরকার সিদ্ধান্ত নিল যে 8ই আগস্ট ক্ষমতা নিয়েই তারা সিদ্ধান্ত নিল এবং সবগুলো মন্ত্রণালয়ে সেই কমিটি গঠিত হয়ে গেল অটোমেটিক্যালি, একেবারে স্বয়ংক্রিয়ভাবে, যেখানে প্রত্যেকটি মন্ত্রণালয়ে তারা ছাত্র প্রতিনিধি বসিয়ে দিল। এই ছাত্র প্রতিনিধিদের তারা কেন বসালো? ছাত্র প্রতিনিধিদের তারা বসালো যাতে মন্ত্রণালয়ের সব কাজকর্ম, সব পদ পদায়ন করতে গিয়ে টাকা হাতিয়ে নেওয়ার সুযোগ করে নিতে পারে এই ছাত্ররা। তো এই ছাত্ররা টাকা হাতিয়ে নেবে বলে তাদের যারা বসালো তারা সেই টাকার ভাগ পাচ্ছে না। তারা কারা? ওই যে উমামা ফাতেমা, জাতির বিবেক, তিনি কিন্তু এই প্রশ্নটাই করছেন যে আপনারা এমন ভাব করছেন যে আপনারা জানতেন না যে এরা চাঁদাবাজি করে বেড়াচ্ছে, এদের ওপরে কে আছে সেই খোঁজটা কে নেবে? এই প্রশ্ন তো আসলেই করতে হয়। সত্যি আমরা এত সরল, এত নিষ্পাপ, আমরা বুঝতে পারি নাই এতদিন যে এরা লুটপাট করছেন আর এদের লুটের টাকা অন্য কোথাও যাচ্ছে। হঠাৎ করে এই লুটপাট ধরা পড়ার সময়ে সার্জিস আলম সেনাপ্রধানের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। তিনি বলেছেন সেনাপ্রধানের মনটা এত নরম, তিনি সবসময় জুলাইয়ে আহত নিহতদের সবচেয়ে বেশি খোঁজ নিচ্ছেন এবং তিনি বলছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পর সেনাবাহিনী সবচেয়ে বেশি খরচ করেছে। এমন ভাবে সার্জিস আলম কথাটা বলেছেন মনে হতে পারে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের টাকা দিয়েছেন তিনি তার পকেট থেকে, আর সেনাবাহিনী যা সহায়তা করছে সে টাকা সেনাপ্রধান তার পকেট থেকে দিচ্ছে। অথচ দেখুন সার্জিস আলম আর মীর মুগ্ধর ভাই মিলে 100 কোটি টাকা সরকারের এবং সাধারণ জনগণের অনুদান, বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিদের অনুদানের 100 কোটি টাকা খরচ করে এসেছেন শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে। এখন পর্যন্ত আহত নিহতরা, নিহতদের পরিবার এবং আহতরা বলছেন তাদের পুনর্বাসনে, তাদের পাশে দাঁড়াতে সরকার কিছুই করেনি। কোথায় গেল সেই 100 কোটি টাকা? এরকম যে কত কোটি টাকার প্রশ্ন জনগণ তুলতে চেয়েছে, তুলেছে, কিন্তু কখনো পুলিশ, প্রশাসন, সংবাদ মাধ্যম এই প্রশ্নগুলো তোলার পাশে দাঁড়ায়নি। হঠাৎ কি হলো? কেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওই কয়টি ছেলে গ্রেফতার হয়ে গেল? সম্ভবত টাকার ভাগাভাগিতে কোনো সমস্যা। কিন্তু হঠাৎ কি হলো যে মাহফুজ আলমের ভাইকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস দেওয়ার পর মাহফুজ আলম আঙ্গুল তুললেন কিনা জাতীয় নাগরিক পার্টির দিকেই। তিনি বললেন একমাত্র তিনি নাকি কোনো টাকা খান না একটা নতুন দলের, মানে জাতীয় নাগরিক পার্টির, আর সব নেতারা যেহেতু টাকা খায় কাজেই তার উপর টাকা খাওয়ার চাপ প্রয়োগ করতেই নাকি এরকম একটি তুচ্ছামূলক ফেসবুক স্ট্যাটাস দেওয়া হয়েছে তার বিরুদ্ধে। জাতীয় নাগরিক পার্টি উমামা ফাতেমা, ওই যে জাতির বিবেক, তিনি এর আগে তো ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন হেয়ার রোড থেকে পরিচালিত হয়, মাহফুজ আলম আর আসিফ মাহমুদ সজীব ভুইয়া পরিচালনা করেন। এখন হঠাৎ করে কি কারণে মাহফুজ আলম জাতীয় নাগরিক পার্টি থেকে নিজেকে বিযুক্ত করছেন? আর তার যেই গুণধর ভাইয়ের অ্যাকাউন্টে সব টাকা যাচ্ছে তিনি তো নিজেই জাতীয় নাগরিক পার্টির নেতা। মানে এগুলো প্রশ্ন করলে কোনো কিছুর উত্তর পাওয়া যাচ্ছে না। তার মানে এরা কেউ আর কাউকে রক্ষা করবেন না। হাওয়া বদলে যাচ্ছে এ কারণে। এর মানে এই না যে কালকে বা পরশু বা আগামী মাসে আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসছে বা আওয়ামী লীগ দেশে ফিরে আসছে বা আওয়ামী লীগ রাজনীতিতে সদর্পে শক্তিশালী হয়ে ফিরে আসছে। এর মানে এই এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির দিন খুব দ্রুত হয়তো ফুরিয়ে আসছে। কিন্তু মনে রাখবেন শত শত কোটি টাকার একটা মানি মেকিং মেশিন কিন্তু তৈরি হয়েছে, যেটাও উমামা ফাতেমার কাছ থেকে শব্দটা ধার নিলাম। আমরা যতদিন না বুঝতে পারছি এই টাকা কার কার কাছে যাচ্ছে, এই শত শত কোটি টাকার ভাগ কারা কারা পাচ্ছেন, কে কেন কার পক্ষে সাফাই গাইছেন। দেখুন সেনাপ্রধান নিজে তো এই সরকার গঠন করে দিয়েছেন, তিনি প্রায়শই এ কথা বলেছেন, এমনকি প্রকাশ্যে সেনা কর্মকর্তাদের অনুষ্ঠানেও। তো তাহলে এই সময়ে কার ভাগে কত টাকা পড়েছে, কত টাকা পড়ছে, এই ছাত্র প্রতিনিধিরা কত টাকা তুলে দিচ্ছে। থানায় থানায়ও কিন্তু নিরাপত্তা কমিটির নামে একটা কমিটি গড়ে ছাত্র প্রতিনিধিদের বসিয়েছে এই সরকার সেই আগস্ট থেকেই। তাহলে থানা থেকে টাকা উঠছে, সচিবালয় থেকে টাকা উঠছে, বাংলাদেশের সকল টেন্ডার থেকে শুরু করে সকল বিশ্ববিদ্যালয়, বিদ্যালয়, কলেজ, সবখানে যা যা খরচ হচ্ছে, মানে যত যত প্রতিষ্ঠানের কথা আপনার মাথায় আসে সব প্রতিষ্ঠানের পদ পদায়ন, মানে বিচারালয় সহ সব প্রতিষ্ঠানের পদ পদায়ন, অবকাঠামো উন্নয়ন, টেন্ডারবাজি, সব কিছুর টাকা ভাগ হয়ে যাচ্ছে এই পুরো মানি মেকিং মেশিনের বিভিন্ন পর্যায়ে। এখন
এই মানি মেকিং মেশিনকে সর্বশক্তি প্রয়োগ করতে হবে এই মানি মেকিং মেশিনটাকে টিকিয়ে রাখার জন্য। এই টিকিয়ে রাখার কাজে শক্ত প্রতিপক্ষ দাঁড়িয়ে গেছে তাদের বিরুদ্ধে। গত কদিনে সেটা ক্রমাগত পরিষ্কার হচ্ছে। যারা শক্ত প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে গেছে, যারা ফাঁস করে দিচ্ছে এবং যারা শক্তি যোগাচ্ছে বাংলাদেশের মূলধারার সংবাদ মাধ্যম বাংলা ভিশনের মতো একটি প্রতিষ্ঠানকে উপদেষ্টার বাবার এসব ভয়াবহ কুকীর্তি ফাঁস করে দেওয়ার, কিংবা যারা শক্তি যোগাচ্ছে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোকে তথ্য উপদেষ্টার ভাই সম্পর্কে এসব কথা উঠেছে সেসব নিয়ে আলাপ আলোচনা করার, বুঝতে হবে তারাও অস্থির হয়ে পড়েছে মানি মেকিং মেশিনের মালিকানা বদলে। দেখা যাক কে জেতে। তবে আপনার আমার আশঙ্কার কারণ হচ্ছে এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে হয়তো এই আগস্টেও বড় ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি, বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। কারণ ভুলে গেলে তো চলে না, এই আসিফ মাহমুদদের কাছে AK-47 আছে। আসিফ মাহমুদ গুলিসহ ধরা পড়েছেন। আসিফ মাহমুদ 5ই আগস্টের পর প্রয়োজনে সশস্ত্র যুদ্ধে যেতে প্রস্তুত ছিলেন তারা, সে কথা সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে বলেছেন। আর গোপালগঞ্জ থেকে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির নেতাকে বলতে সরাসরি শোনা গেছে 80টা AK-47 রেডি রাখ। তার মানে 80-র চেয়ে অনেক অনেক বেশি AK-47 আছে এদের হাতে, হয়তো 800, হয়তো 8000। কাজেই সামনের নৈরাজ্য রক্তপাতহীন হবে নাকি আরো অনেক অনেক রক্তপাত সৃষ্টি করবে, সেই আশঙ্কাও তো রয়ে যায়।